আপনাদের সাথে আছে আমি মিডিয়া টিভি 24 এর পক্ষ থেকে এমডি হাসান। আর দেখছেন স্মার্ট বাংলাদেশ থেকে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ ছিল আগে ডিজিটাল বাংলাদেশ, আর এরই মধ্যে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়ায় এবং তার জাদুকরি পরিচালনায় আমাদের বাংলাদেশ এখন কিন্তু স্মার্ট বাংলাদেশ। তো যেহেতু আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, সেহেতু স্মার্ট বাংলাদেশের কাজকর্ম এবং আমাদের আচরণ, আমাদের ব্যবহার সব কিছু দিয়ে কিন্তু স্মার্টনেস আসতে হবে, তাই না? তো আপনারা জানেন যেই বিষয়গুলো আমরা আগে সিনেমাতে দেখতাম, সিনেমাতে যেগুলো কল্পনা করা যেত, সেই ধরনের ঘটনা কিন্তু একের পর এক আমাদের এই বাংলাদেশে ঘটে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আপনারা জানেন স্মার্ট বাংলাদেশের এই যে মা, রংপুরের সেই মাকে ডাক্তার তার সিজারের জন্য, পরিচিত ডাক্তার তার সিজারের জন্য তাকে হাসপাতালে নেই, বলে যে টাকা পয়সা লাগবে না, তুমি যেহেতু গরিব মানুষ তুমি আসো, আমরা সিজার করে দেব। এই প্রলোভন দেখিয়ে তাকে হাসপাতালে নেওয়ার পর তার সিজার করানো হয় এবং সিজার করার পর তার কাছে 40,000 টাকা চাওয়া হয় বিল। সেই 40,000 টাকা যখন সে দিতে পারে না, তখন তার স্বামীকে চাপ দেয় এবং তাকে চাপ দিয়ে শেষ পর্যন্ত তাকে তার যে বাচ্চা, কুলের যে বাচ্চা, সিজারের যে বাচ্চা, সেই বাচ্চাটিকে ডাক্তাররা বিক্রি করে দেয়। আপনারা ভাবুন, 10 মাস 10 দিন যেই মা আমাদেরকে পেটে লালন করেছে, পেটে ধরে রেখেছে, কত কষ্ট আমরা মাকে দিয়েছি, সেই কলিজা সিরাসে সন্তানকে মার কাছ থেকে তারা ছিনিয়ে নিয়েছে এবং তারা কৌশলে তাকে চাপ দেওয়া হয়েছে, তুমি প্রকাশ করবা না, কাউকে জানাবা না, জানাইলে তোমার সমস্যা আছে, ভয়ভীতি দেখানো হয়েছে। তারপরও এই সাহসী বোন, বাংলার বীর আমরা তাকে বলতে পারি, সে কিন্তু সাহস করে মিডিয়াতে প্রকাশ করেছে এবং প্রকাশ করার কারণে কিন্তু সেটি পুলিশের নজরে এসেছে, পুলিশের কাছে অভিযোগ গিয়েছে এবং সেই রংপুরের কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা কিন্তু তারা অভিযান চালিয়ে তার নবজাতককে তার কুলে ফিরিয়ে দিয়েছে। এটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আমাদের বাংলাদেশ স্মার্ট হয়েছে। আমাদের দেশের নেতারা তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে সকাল শুরু করে, এবং তারা কিন্তু বুট চুরি করে এবং তারা কিন্তু টাকা চুরি করে, এবং সেই দেশের যে দেশে মরা মানুষ বুট দেয়, সেই দেশের ডাক্তাররা এর চেয়ে ভালো কিভাবে হবে? ডাক্তার যদি এইরকম, আপনারা জানেন যে গত দুই বছর আগের একটি ঘটনা, সিলেটের উসমানী মেডিকেল হাসপাতালে জকিগঞ্জের এক লোক আসছিল, তার বাম হাতে তার গাছ থেকে পড়ে তার হাড় ভেঙে যায়, সেখানে জোড়া লাগানোর জন্য, সেখানে অপারেশনের জন্য। আর এই বাম হাতের জোড়া লাগাবে, অপারেশন করবে, সেখানে রড দিবে, আর সেই জায়গাতে তার বাম কিডনি তারা রেখে দিয়েছে। সেই ঘটনাটি নিয়ে মামলা হয়েছে, আদালতে মামলা চলেছে, এবং আপনারা জানেন এইভাবে সে ভালো মানুষ তার বাম কিডনি কেটে রেখে দিয়েছে। এই বাংলাদেশে যা সিনেমাতে কল্পনা করা যেত, সেই ঘটনা কিন্তু এখন অহরহ ঘটছে। আপনারা এরই মধ্যে জানেন বাংলাদেশের মাছের কাটা বিক্রি হয়। এদেশের মানুষের জীবনের কোনো দাম নেই। এখানে হাসপাতাল থেকে বাচ্চা চুরি হয়ে যায়, হ্যাঁ, এবং বিভিন্ন বাড়ি থেকে বাচ্চা চুরি হয়, হ্যাঁ, এই রকম ঘটনা কিন্তু অহরহ ঘটে চলেছে আমাদের এই বাংলাদেশে। অতএব আমাদের বাংলাদেশ আগে ছিল ডিজিটাল বাংলাদেশ, আর এখন যেহেতু স্মার্ট বাংলাদেশ, তো এই স্মার্ট বাংলাদেশে তো এরকম ঘটনা ঘটবেই। এর চেয়ে ভালো ঘটনা আর কীভাবে ঘটবে বলেন? আমরা কতটা অসভ্য, আমরা কতটা নির্মম, কতটা অমানুষ হলে আমরা এরকম ঘটনা ঘটাইতে পারি? আমরা আমাদের দেশের বেশিরভাগ ডাক্তারগুলা কষাই। আমি অনেক রোগীর সাথে কথা বলেছি, তাদের সাধারণ গ্যাস্ট্রিকের বেদনার জন্য তাদেরকে 2,000, 2,500, 3,000 টাকার ওষুধ দিয়ে দেয়। তারপরে 4টা, 5টা, 6টা তাদেরকে চেক আপ দেওয়া হয়, তারা চেক আপের মাধ্যমে তাদের হাজার টাকা, হ্যাঁ, তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় বিভিন্ন কৌশলে। এবং ওষুধগুলার এই যে করোনা আসার পর থেকে যেই ওষুধ আমাদের ফার্মেসিতে মিলে, সেই ওষুধগুলোর কার্যকারিতা বলতে তেমন কোনো কিছু নেই। হ্যাঁ, এই ওষুধগুলো খাওয়ার পর তেমন কোনো কাজ করে না। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আমাদের এই বাংলাদেশের জন্য আপনারা দোয়া করবেন। এটা হচ্ছে
স্মার্ট বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশে নেতারা বলেছিল যে আমাদেরকে আল্লাহ সরাসরি সাহায্য পাঠিয়ে আমাদেরকে নির্বাচনে বিজয়ী করবেন, বিজয়ী করাই দিবেন, আল্লাহ সাহায্য পাঠাবেন, ফেরেস্তা পাঠাবেন আমাদের জন্য। আর সেই স্মার্ট বাংলাদেশে 2% ভোট হয়, সেই 2%কে 40%-এর উপরে দেখানো হয়। এই যদি হয় আমাদের নেতাদের চরিত্র, তাহলে সেই দেশের যারা রাজা তাদের চরিত্র যদি এমন হয়, যারা প্রজা, ডাক্তার, চিকিৎসক, হ্যাঁ, এবং আমাদের ইঞ্জিনিয়ার, যারা যেখানে আছে, ড্রাইভার, যেখানে আছে, প্রতিটা মানুষ এদের কাছ থেকে দুর্নীতি দেখে তারা দুর্নীতিবাজ হয়ে পড়ছে। একজন মাকে কতটা কষ্ট দিলে পরে মার বাচ্চাকে তার মার কাছ থেকে জোরে তারা ছিনিয়ে নেয় এবং তারা এই বাচ্চাটাকে বিক্রি করে দেয়, কতটা অমানবিক হলে এটা করতে পারে? এ ধরনের কাজ কীভাবে তারা করতে পারে? কতটা অমানবিক তারা, কতটা অমানুষ তারা কীভাবে পারলো এই কাজটা করতে? এই যে দেখুন মাটি, তার বাচ্চাকে পুলিশ শেষ পর্যন্ত অভিযান চালিয়ে, হ্যাঁ, তার বাচ্চাকে ফিরিয়ে দেয়, তার বাচ্চাকে উদ্ধার করা হয়। আমরা যদি আপনাদেরকে একটু আলোর চেষ্টা করি যে কি হয়েছিল ঘটনা। খুশি, আমার বাস উদ্ধার করতেছে। আমি শুরু থেকে আপনারা জানতে চাইলাম, শুরু থেকেই বলতে পারি, মানে যার কথা বললো রনি আঙ্কেলের কথা, মানে ওনাকে আমি চিনতাম, আমার বাবা মা নাই, আমি এরকম মানে সৎ ঘরে মানুষ হয়েছি। হওয়ার পরে আমি ঢাকা চাকরি করতাম, সেখান থেকে আমার স্বামী যেভাবে হোক আমরা এখানে আসছি। আসার পরে দেউতি বাজারে ভাড়া থাকতাম। ভাড়া থাকার পরে আমার যে ডাক্তার কথা বললো, ওনার ছেলেকে আমি চিনতাম, আবার আমার বোন জামাইও হয়। পরে আমি বলছি যে ভাইয়া আমার এমন মানে খুবই যন্ত্রণা, পেটের মধ্যে ব্যথা। পরে বলছি যে ভাই আমি আপনাদের ওখানে যাবো, টাকা পয়সা আমি কীভাবে, মনে করে আমাদের কাছে টাকা পয়সা কোনো কিছু ছিল না। পরে আমি বলে নিচ্ছি যে ভাইয়া কোনো সমস্যা কী হবে, ওখানে আমার কাছে টাকা পয়সা নেই। না তুমি আসো, টাকা পয়সা লাগবে না, পরে দেখা যাবে। পরে আমি ওনার ওখানে গেছি মানে সিজার হওয়ার জন্য, 900 টাকা জমাও দিচ্ছি আমি। দেওয়ার পরে আমাদের 3 দিন পরে আমাকে ওরা কিডনি থেকে ছাড়িয়ে দেবে। দেওয়ার পরে আমার স্বামী অনেক জায়গায় টাকা পয়সা জোগাড় করার জন্য ঘুরছে, টাকা পয়সা জোগাড় করতে পারেনি। এবং যে আঙ্কেলটা, তাকে আমার স্বামী বলছে যে দেখেন আমার টাকা পয়সা জোগাড় করতে পারতিস না, আমাকে আর 2 দিন সময় দেন। সময় দেওয়ার জন্য আমার স্বামী অনেক জায়গায় বিভিন্ন জায়গায় সবার কাছে হাত পাড়ছে, কিন্তু আমাদের কেউই দেয়নি। পরে আমার স্বামীকে বলি, পরে আমার এই বাচ্চাটা বিক্রি করার জন্য আঙ্কেলটা আমাদের প্রস্তাব দিছে আমাকে যে আপনার বাচ্চাটা বিক্রি করে দাও টাকার জন্য, মানে ওদের টাকা আমরা দিতে পারছি না। পরে আঙ্কেলটাও আমার কাছে বাচ্চাটা চাইছে, আমি অনেক কান্নাকাটি করি। পরে আমাকে মায়া কান্না দেখে এখানে লাভ নাই। পরে আমি তাকে বুঝেছি দেখেন আঙ্কেল আপনার আমি ভাস্তির মতো, হয়তো আপনার রক্তের সাথে আমার কোনো কালেকশন নেই, কিন্তু ছোটো থেকে তারা আমার পালছে, চিনে পড়েছে। আপনার সময় দেন, আমরা দরকার পড়লে আপনি আমার স্বামীর কিডনি নেন। এবং আমার স্বামী ওনার কাছে কিডনি বিক্রি করার জন্য গেছিল অনেকবার। পরে আমার স্বামীর কাছে কিডনির কি কোনো গুড়িয়া হয়, মানে অনেক অপমান করছে আমার স্বামীকে। করার পর আমার স্বামী অন্য ক্লিনিকে গেছে কিডনি বিক্রি করার জন্য, সেখানে বিক্রি করতে পারেনি। পরে আমি বলছি যে আপনি আমার রক্ত নেন, হলে আপনি আমার 2টা চোখ নেন। অনেক হাত পা ধরে কান্নাকাটি করছি, কিন্তু উনি আমাদের কোনো কান্নাকাটি কোনো কিছুই শোনেনি। না শোনার পরে ওনারা যার কাছে বাচ্চাটা বিক্রি করছে তাদের নিয়ে আসছে। আসার পর আমি বাচ্চাটা দিব, আমার 3-4 দিন উনি আমাকে এরকম আমরা ওখানে ক্লিনিকে থাকার পরে আমার বাচ্চাটাকে মানে আমি দেবো না, উনি আমার স্বামীকে কয় কি আপনি বাচ্চা না দেন, আমাদের ক্লিনিকে ছাড়াও দিছে। পরে বলতেছে তুমি বাচ্চা তোমাকে দিতে হবে। পরে জোর করে আঙ্কেল আর আমার স্বামী, পরে আমার স্বামী ID কার্ড মানে সব কিছু দিচ্ছে। পরে আমার স্বামীকে বলে তুমি সাংবাদিককে জানাও, পুলিশকে জানাও। পরে আমার এক ভাই ছিল নাম পলাশ, আমি ওখানে চাকরি বাকরি করতাম। পরে আমি ওনার কাছে পরামর্শ নিচ্ছি যে কেমনি কী করা যায়। আমি সাংবাদিককে জানাই, তোমাদের ওখানে সাংবাদিক জানলে সাংবাদিকরা হেল্প করবে টাকা পয়সা দিয়ে, এবং পুলিশরাও হেল্প করবে। এবার আমার স্বামীকে আমি বলছি দেখো তুমি সাংবাদিকের কাছে যাও এবং পুলিশের কাছে যাও, আমাদের হেল্প করবে। আমার স্বামী কয় কি আরও ফাঁসবো নাকি? আমার স্বামী আর ওনারা এসব বলছে, কয় তোমরা ফাঁসি যাবে, কোনো হেল্প করবে না। আমি আর কাউকে না জানার পরে ওনারা আমার স্বামী সহ আমার কাছে অনেক জোর করে আমি সই দিব না, অনেক কানাকাটি করি। পরে কাউকে জানাইতে দেন, আমি ওখানে কান্দি। পরে আমাকে অনেক ঝাড়াঝাড়ি মানে ওরা মারে। এখানে তো মায়া কান্দা তো কেরাসিন বা তো টাকা দিয়ে। পরে ওরা আমার কাছ থেকে বাচ্চাটা নিয়ে অন্যজনকার কাছে আমার স্বামী সহ দিয়ে দিচ্ছে। গতকালকে ভদ্র মহিলা আপনারা দেখছেন যে বসে আছে আমার পাশে, নাম লাবণী আক্তার। উনি হঠাৎ করে আমাদের থানায়, কোতোয়ালি থানায় এসে উপস্থিত হয়ে আমাদের বলে যে আমি হলি ক্রিসেন্ট হসপিটাল, এই টার্মিনালের পাশে একটা বেসরকারি একটা ক্লিনিক বা হসপিটাল আছে যেটাকে হলি ক্রিসেন্ট না, সেখানে 13 তারিখে ভর্তি হয়েছিল এবং তার প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিল। এবং সেই 13 তারিখ রাতেই
সে একটি শিশু সন্তান জন্মদান করে এবং সেখান থেকে 17 তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করে। কিন্তু এই হসপিটালে বিল পরিশোধ করার মতো তার কাছে কোনো অর্থ ছিল না। তার হাজব্যান্ডও হচ্ছে তার কোনো আসলে কোনো ইনকাম সোর্স নেই। তারা ঢাকা থেকে আসছে কয়েকদিন আগে। এরপরে তার পরিচয় সূত্র ধরে এসএম রনি, ডাক্তার রনি, উনি একজন পল্লী চিকিৎসক, ওই হসপিটালেরই বা ক্লিনিকের উনি হচ্ছে একজন পরিচালক। তার দূর সম্পর্কের আত্মীয়তার পরিচয় ধরে তার হসপিটালে যায় এবং সেখানে দেখেছেন আপনারা কি অমানবিক ঘটনা। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, এরকম কাজ কিন্তু আমাদের পুলিশ প্রশাসন অনেক সময় করে থাকে। আপনারা দেখুন, যখন রংপুরের কোতোয়ালি থানায় এই বোনটি অভিযোগ করে, তখন কিন্তু পুলিশ প্রশাসন অভিযান চালায় এবং তার নবজাতক বাচ্চাকে উদ্ধার করে এবং আসামিদেরকে গ্রেফতার করে। হাসপাতালের যিনি পরিচালক সে সহ তাদেরকে কিন্তু পুলিশ গ্রেফতার করে। হ্যাঁ, তো এই যে একটা অবস্থা যেখানে মা বলতেছে যে আপনারা আমার চোখ নিয়ে নেন, আপনি আমাকে ফিরিয়ে আনছেন চিকিৎসা দেওয়ার জন্য, মায়া দেখে টাকা পয়সা লাগবে না, সেই জায়গাতে এখন আপনি আমাকে 40,000 টাকা চাইতেছেন, নাইলে বাচ্চা বিক্রি করে দিতেছেন। আপনি আমার বাচ্চাকে নেবেন না, আপনি আমার চোখ নেন, বুঝেন, আমার রক্ত নেন, আমার চোখ নেন, আমার কিডনি নিয়ে নেন। এবং ওই মহিলার স্বামী বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে, ক্লিনিকে দৌড়াদৌড়ি করেছে তার কিডনি বিক্রি করার জন্য। আমরা কতটা অমানুষ হয়ে গেছি। আমরা কি আর মানুষ হব না? আমার প্রশ্ন এখন, আমরা কি আর মানুষ হব না? এই বাঙালি বা আমরা যারা বাঙালি আছি, বিশেষ করে বাংলা ভাষা, আমরা বাংলাদেশি যারা আছি তারা তো বটেই, এবং আমরা যারা বাঙালি আছি আমরা মনে হয় আসলে এখন মানুষ হওয়ার চেয়ে আমরা আসলে অমানুষ হয়ে গেছি। আমরা কি মানুষের সংজ্ঞায় পড়ি কি না, এটাই মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা কি আসলে মানুষ আছি, আমরা কি এখনও মানুষ আছি। পৃথিবীর মানুষ আমাদেরকে কিন্তু খুব খারাপ মনে করে। আপনি ভারত বাংলাদেশের আমরা যারা আছি, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের আমরা যারা আছি, আমাদের যারা আত্মীয় স্বজন বাহিরে থাকে, হ্যাঁ, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলছি, বিশেষ করে হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন বিদেশে যাদের থাকে, বাহিরে থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে তারা কিন্তু খুব বলে যে বাংলাদেশের মানুষকে তারা আসলে কোনো সম্মানও করে না, আসলে মানুষই বলে তারা মনে করে না আমাদেরকে। মানে আমাদের আচার ব্যবহার, নৈতিকতা, চরিত্র, সততা, আমানতদারিতা সব কিছুই কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবে প্রতিটা সেক্টরে আজকে চোর, বাটপার, ডাকাত তারা কিন্তু ভরে গেছে। মানুষ চুরি করে, বাচ্চা চুরি করে, কিডনি চুরি করে, হ্যাঁ, এইরকমভাবে কিন্তু তারা বুট চুরি করে, টাকা চুরি করে, হ্যাঁ, চাউল চুরি করে, ডাউল চুরি করে, তেল চুরি করে, এমন কি নাই যে চুরি করে না। আপনারা জানলে অবাক হবেন, আজকের ঘটনা দেখলাম যে কয়লা ছাই, এই ছাই দিয়ে মশলা বানানো হয় রং মিশিয়ে, আর এই মশলা আমরা বাজার থেকে কিনে নিয়ে খাই। এগুলোও পুলিশ উদ্ধার করতেছে আমাদের বিভিন্ন জেলায়, বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে। আমাদেরকে ছাই খাওয়ানো হয়, আমাদেরকে কাঠের গুঁড়া খাওয়ানো হয়, ধানের তুষ দিয়ে রং মেখে আমাদের এই যে মশলাগুলা, হ্যাঁ, বিভিন্ন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই ধরনের মশলাগুলা বানানো হয় কেমিক্যাল ব্যবহার করে। মানে এইভাবে প্রতিটা জায়গায় আজকে দুর্নীতি, প্রতিটা জায়গায় এরকম অনিয়মের কোনো শেষ নেই, প্রতিটা জায়গায় অনিয়ম। এইভাবে যেই মা বলতে পারে যে আপনি আমার কিডনি নিয়ে নেন, আপনি আমার চোখ নিয়ে নেন, আমার বাচ্চাকে নেবেন না, তারপরেও যারা তাদের বাচ্চাকে বিক্রি করেছে, এই ধরনের নরপশুদের আমরা প্রকাশ্যে বিচার চাই। এদের মতো নরপশু যারা আছে, পুলিশ এদেরকে খুঁজে বাহির করুক এবং তাদের শক্ত হাতে তাদের কঠোরভাবে তাদের বিচার করুক আইনের অধীনে, আদালতের মাধ্যমে। সেটাই আমরা চাই। ভালো থাকুন সবাই, যেখান থেকে ভিডিওটি দেখেছেন।